নমস্কার, বাংলা স্ফেয়ারে রাত ৩:০০ আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, মতাদর্শের প্রশ্নে কমিউনিস্ট আন্দোলনে মতবিরোধ হয়েছে এবং তার ফলে দল ভেঙে গেছে, এরকম দৃষ্টান্ত ভুরি ভুরি আছে। সিপিআই ভেঙে সিপিএম এর জন্ম হয়েছিল ১৯৬৪ সালে। তারপর সিপিএম থেকে বেরিয়ে এসে চারু মজুমদার, কানু সান্যাল ইত্যাদিরা নকশাল সিপিআই এমএল তৈরি করেন। তারপর সময়ের সঙ্গে সঙ্গে সেই সিপিআই এমএল বহুধা বিভক্ত হয়ে পড়ে এবং আন্দোলনের যেটা নার্ভ সেন্টার, সেটা পশ্চিমবঙ্গ থেকে চলে যায় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ইত্যাদি রাজ্যগুলিতে। প্রথমে এই সশস্ত্র মাওবাদীরাও দুটি গোষ্ঠীতে বিভক্ত ছিল, পরে তারা একত্র হয়ে একটি দল গড়েছে, সিপিআই মাওয়িস্ট, এটা বোঝা গেল। কিন্তু নকশালদের ভৌগোলিক অবস্থান দেখে তাদেরকে আলাদা আলাদা করে চিহ্নিতকরণের কাজ, যেটা আমরা গত কয়েক বছর ধরে শুনতে 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 কান পচে গেল, সেটা হচ্ছে আরবান নকশাল। যেন গ্রামের ভিতরে একদল নকশাল আছে আর শহরে আরেক দল। এই ধরনের অশিক্ষিত অর্বাচীন যে সংজ্ঞা, আমি তত্ত্ব তালাশ করে দেখলাম তার জনক হচ্ছেন একেবারে ভাষাবিদদের মধ্যে মাথায় শিরোপা পাওয়ার যোগ্য বিবেক অগ্নিহোত্রী। তিনি আবার একটা বইও লিখেছেন, সেই বইয়ের শিরোনামে আরবান নকশাল শব্দটা আছে। এখন এই আরবান নকশাল কারা? যারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে মাও সেতুংয়ের আদর্শ নিয়ে কথাবার্তা বলে, যারা অনেক সময় এনজিওর মাধ্যমে কাজ করে, থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে কাজ করে, লিগ্যাল ফোরামে কাজ করে, এদের প্রয়াসের কাছে অনেক সময় মিডিয়া ন্যারেটিভ তৈরি হয় এবং প্রতিষ্ঠান বিরোধী আন্দোলনকে সুসংহত করার জন্য যা যা করার এরা করে থাকে। এখন এই যে কথাটা বলতে 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 এখন আমাদের যা অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে এই যে রাইট উইং পলিটিক্যাল ফিগার, জার্নালিস্ট, ট্রোল এবং গোটাটাই হচ্ছে একটা স্মোক স্ক্রিন টু প্রিভেন্ট ডিসেন্ট ফ্রম রেইজিং ইটস হেড। অর্থাৎ প্রতিবাদ করলে বা বিরোধিতা করলে সঙ্গত কারণেও সেটাকে আরবান নকশালিজম বলে চালিয়ে দেওয়া, এবং এই ধরনের অপব্যাখ্যার অনেক 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 ক্রেতা আছে। সবচেয়ে দুর্ভাগ্যের, আমাদের ভারতীয় মিডিয়ার একটা অংশ এই সম্পর্কে কোনো প্রশ্ন না করে আরবান নকশাল আরবান নকশাল আরবান নকশাল কপচে যায়। কিছুই না, দিল্লির শাসকের
প্রসাদ থেকে যাতে বঞ্চিত না হয় তার জন্য। এখন এই যে একটা শব্দবন্ধ জগকচ্ছপের মতো, তা নিয়ে যারা সিরিয়াস স্কলার, ধরুন রমিলা থাপার, গৌতম ভাটিয়া, বিশিষ্ট সাংবাদিক পি সাইনাথ, অরুন্ধতী রায়, এরা এর পিছনে উদ্দেশ্যটা কি সেটা খুব ভালো করে বুঝে বলেছেন। এই কথাটা বলার অর্থ হচ্ছে নাগরিক সমাজের মধ্যে যে সক্রিয়তা বা প্রতিবাদী একটা চেহারা আছে সেটাকে ক্রিমিনালাইজ করে দেওয়া, এবং এটা হচ্ছে একটা পলিটিক্যাল অ্যাবিউজ অফ ল্যাঙ্গুয়েজ। আমাদের ভারতবর্ষের আদালতগুলো, যেমন ধরুন ভিভা কোরেগাঁও মামলার ক্ষেত্রে যেভাবে ডিসেন্টকে সাপ্রেস করার জন্য দেশ জুড়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টির প্রয়াস প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, তা দেখে আঁতকে উঠেছে। আঁতকে উঠে কেন্দ্রীয় সরকারকে সাবধান করে দিয়ে বলেছিলেন যে কাজ দয়া করে করবেন না, এটা দেশের পক্ষে বিপজ্জনক। রমিলা থাপার এই বিষয়ে ইউনেস্কোতে একটা বক্তৃতা দিতে গিয়ে বলেছেন, উই আর হিস্টোরিয়ানস, নট আরবান নকশালস. This phrase is designed to criminalize people who raise questions. I couldn't agree with her more. সাইনাথ কি বলেছে? সাইনাথ বলেছে, if speaking for the rights of the poor makes me an urban Nakshal, so be it. Then Gandhi was the biggest one. অবশ্য এইসব কথা শোনার মতো যে লোক আছে হয়তো, কিন্তু এখন ভয় আমাদের শিরদাঁড়ার ভিতর দিয়ে যে হিমেল স্রোত বইয়ে দিচ্ছে, তার জেরে অনেক লেজিটিমেট ভয়েসও হয় বিতর্ক এড়িয়ে যায়, নয় চুপ করে থাকে। আর এইরকমই একটা পারমিসিভ এনভায়রনমেন্টে কোনো রাজ্য সরকার এমন সব দানবীয় আইন পাশ করিয়ে নেয় যেটা গণতান্ত্রিক রাষ্ট্রের যে মূল কথা এবং দ্য স্পিরিট অফ ডেমোক্রেসির সম্পূর্ণভাবে পরিপন্থী। তেমনই একটা নক্কারজনক দৃষ্টান্ত এই খুব সম্প্রতি মহারাষ্ট্রে স্থাপন করলেন, শুনতে পাই নাগপুরের কোলের ছেলে দেবেন্দ্র ফাড়নবিস। তিনি একটা আরবান নকশালদের রুখতে কিংবা লেফট উইং এক্সট্রিমিস্টদের রুখতে একটা নতুন আইন এনেছে। সেই আইনটার নাম হচ্ছে মহারাষ্ট্র স্পেশাল পাবলিক সিকিউরিটি বিল, MSPS 2024, যাকে আবার একটুখানি রংটং মাখিয়ে জনসুরক্ষা বিলও বলা হচ্ছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের বিধানসভা এবং লেজিসলেটিভ কাউন্সিল, ভারতবর্ষের এখনো বেশ কয়েকটা রাজ্য আছে যেখানে বাইক্যামেরাল লেজিসলেচার, দু জায়গাতেই পাশ হয়ে গেছে। বিলটা চলে গেছে রাজ্যপালের কাছে। এই জমানায় কোনো রাজ্যপাল সরকারের পাঠানো কোনো বিল যেটা বিধানসভায় পাশ হয়ে গেছে
সেটা প্রত্যাখ্যান করার সাহসও দেখাবেন না, বিলম্বিতও করবেন। এবার এই বিলে কি আছে? এই বিলে এমন কিছু নেই যেটা ইউএপিএ বা এদেরই যে আগে মোকা ইত্যাদি যে আইন ছিল তাতে সুস্পষ্ট করে বলা নেই। সেদিক থেকে দেখতে গেলে ইট ইজ জাস্ট এ কপি পেস্ট of the provisions of UAPA as well as MOCA and other punitive laws যেগুলো এখন দেশে চালু আছে। তা সত্ত্বেও এই ধরনের একটা আইন পাশ করার কি তাগিদ অনুভব করলেন দেবেন্দ্র ফডনবিস, আমি সেটা বলতে পারব। কেননা এই বিকৃত মনস্তত্ত্বের গভীরে যাওয়ার ক্ষমতা নিয়ে আমি জন্মাইনি, আর এই প্রৌঢ়ত্বে পৌঁছে আমি সেই অপচেষ্টা করব। কিন্তু আমার মনে হয় এসেনশিয়ালি যেসব সরকার, তা কেন্দ্রীয় স্তরে হোক রাজ্য স্তরে হোক, যারা এই ধরনের আইন প্রণয়ন করে খুব আত্মরতির সুখ অনুভব করেন, তারা আসলে আত্মবিশ্বাসের সংকটে ভোগেন। এই তো সেদিন বিধানসভায় একনাথ শিন্ডে, অজিত পাওয়ার, দুনিয়ার দলছুটদের নিয়ে হই হই রই রই করে জিতে এলো। ওই যেন কি বলে, মহাজুতি কোয়ালিশন। তার এত অল্প দিনের মধ্যে এই ধরনের একটা বিল আনার প্রয়োজনটা কোথায়, সেটাই আমার কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। এই বিলে 2 বছর থেকে 7 বছর পর্যন্ত পানিশমেন্ট হবে, ফাইন হচ্ছে 2 থেকে 5 লাখ, প্রয়োজনে অভিযুক্তের প্রপার্টি অ্যাটাচ করে নেওয়া হবে, তার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাটাচ করে নেওয়া হবে। এই যে আইনটা এনফোর্স করার পাওয়ার দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের এবং পুলিশ কমিশনারদের, আর তদন্ত করার ভার দেওয়া হয়েছে ডিএসপি লেভেলের অফিসারদের। এবং এই বিলে একটা অ্যাডভাইজারি বোর্ডও অবশ্য নামকা ওয়াস্তে রাখা হয়েছে, যার মাথায় থাকবেন একজন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। এখন এটাও খুব উল্লেখযোগ্য যে মহারাষ্ট্র বিধানসভায় সিপিআইএম এর মাত্র একজন সদস্য আছে, তার নাম বিনোদ নিকোলে। তিনি একেবারে যতদূর পারেন এই আইনের বিরোধিতা করে বিধানসভার ভিতরে বাইরে সোচ্চার হয়েছে। কিন্তু কংগ্রেস, শরদ পাওয়ার, উদ্ধবের শিবসেনা জোট কোনো অর্থবহ প্রতিবাদটুকু পর্যন্ত বিধানসভায় বা বিধান পরিষদে করতে পারে। এখন চোর পালিয়ে যাওয়ার পরে তাদের কারুর কারুর মুখে অনেক বড় বড় বিবৃতি শুনছি। এই যে অথরিটেরিয়ান ওভাররিচ, এটা একেবারেই বাঞ্ছনীয় নয়। আমার মতে এই যে কাজটা করেছেন দেবেন্দ্র ফডনবিস, এবং তার আগে বিধানসভায় ভাষণ দিতে গিয়ে বলেছেন যে আমরা এরকম 62টা না 64টা সংগঠনকে জানি যারা আসলে বকলমায় মাওবাদীদেরই সাহায্য করে, তাদের কথাই প্রচার করে, তাদের আশ্রয় প্রশ্রয় দেয়, অর্থ সাহায্য দেয়, ইত্যাদি এবং ইত্যাদি। এখন
এ নিয়ে তো তর্ক করে কোনো লাভ নেই। এমনকি উদ্ধব ঠাকরে, যিনি নকশাল এবং সন্ত্রাসবাদীদের একই বন্ধনীতে দেখেন, তিনিও বলেছেন এই আইন যদি দেখা যায় দেবেন্দ্র ফডনবিসের সরকার বিরোধীদের শায়েস্তা করার জন্য ব্যবহার করছে, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলব। ভারী এই গর্জনের, ব্যগ্র গর্জনের আর কোনো তাৎপর্য মহারাষ্ট্রে খুব একটা অবশিষ্ট আছে বলে আমার মনে হয়। যে তৎপরতার সঙ্গে 20 বছর আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ঠাকরে ভাই এক হয়েছিলেন, সেটা হচ্ছে ফডনবিসের সরকার হিন্দিকে প্রাথমিক স্তরে তৃতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার ফলে। এবং তারা দুজনে মিলে এমন ধুন্ধুমার আন্দোলন করেছিলেন যে সুরসুর করে দেবেন্দ্র ফডনবিস সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। তার মানে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, হিন্দিটা কিন্তু আটকে দিলেন হিন্দুরাই, আরো উগ্র হিন্দুরা। সুতরাং এই যে হিন্দি চাপানোর একটা প্রবণতা, সবাইকে হিন্দি শিখতে হবে, ওটাই নাকি আমাদের রাষ্ট্রীয় ভাষা, সবাই যারা হিন্দি বলতে পারবে না তাদের ভারতীয় হিসেবে গণ্যই করা হবে, এইসব আজে বাজে কথা বলে অনেক দিন ধরে কিন্তু আমাদের পলিটিক্যাল ডিসকোর্স চলছে তো চলছেই। এখন আপনাদেরকে আমি একটা এই নিয়ে একটুখানি আমি লেখাপড়া করছিলাম এবং অবাক হয়ে দেখলাম যে এর মধ্যে একটা প্রভিশনও নেই যেটা ইউএপিএ, ভারত ন্যায় সংহিতা কিংবা মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজ ক্রাইম অ্যাক্ট এর কোনোটা না কোনোটাতে নেই। মানে অন্যান্য আইনের, এক্সিস্টিং আইনের বিবিধ ধারাকে উঠিয়ে এনে আরো একটা স্বতন্ত্র আইন তৈরি করা হলো। এটা এই যে 2018 সাল থেকে এলগার পরিষদের ডাকা ওই একটা সভাকে কেন্দ্র করে যেভাবে অ্যাক্টিভিস্টদের উপরে দমন চালানো হয়েছে, সেটাও গণতন্ত্রের একটা কলঙ্কজনক অধ্যায়। আমার ধারণা তখন থেকেই মহারাষ্ট্র বিজেপি পায়তারা করছিল কিভাবে তারা এটা আইনে প্রণয়ন করতে পারে, এবং সেই সুযোগের সদ্ব্যবহার করলেন ফডনবিস। এমনভাবে বিলটাকে পাশ করিয়ে নিলেন যে তার বিরোধীরা ঐক্যবদ্ধ হওয়ার সময় পেল না, সুযোগও পেল না। সিলেক্ট কমিটিতে 2-4 জন বিরোধী ছিলেন বটে, কিন্তু তারা যেসব ডিসেন্ট নোট দিয়েছিলেন তার একটাও সংশোধিত বিলে কার্যকর হয়। পার্লামেন্টেও হামেশাই আমরা একই ঘটনা ঘটতে দেখি। ওয়াকফ নিয়ে যে বিল এসছে সেটা ওই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির রেকমেন্ডেশনের কে একবার উল্টে দেখেছে বলেও আমার মনে হয়। তাহলে আর ট্যাক্স পেয়ারের টাকা নষ্ট করে এই ধরনের সিলেক্ট কমিটি, জেপিসি, স্ট্যান্ডিং কমিটি, এই যে উপশাখাগুলো
গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে সেগুলোই বা রাখার দরকার। সোজা বলে দিলেই তো হয়, এই বিল আমরা আনলাম, আপনারা যারা এই বিল সমর্থন করেন তারা ভোট দিন, যারা বিরোধিতা করেন করুন, তারপরে ডিভিশন হয়ে বিল পাস হয়ে যাক। আর এই যে জেপিসির নাটক, সিলেক্ট কমিটির নাটক, স্ট্যান্ডিং কমিটির নাটক, কনসালটেটিভ কমিটির নাটক, এগুলোকে আর এদের আর কোনো অর্থ আছে বলেই আমার মনে হয় না। এই যে একটা বিল আনা হলো সেটা এত ওপেক যে এই বিলের লক্ষ্য কারা সেটা পর্যন্ত বলা হয়নি। তার মানে এই যে ফ্রন্টাল অর্গানাইজেশন বলে যাদেরকে বলা হচ্ছে মাওবাদীদের, তাদের তো নাম করতে হবে। দেখুন, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশায় এই আইনেরই একটা রকম ফের আইন ইতিমধ্যেই চালু আছে এবং সেখানে 48টি ফ্রন্টাল অর্গানাইজেশনকে চিহ্নিত করে পরিষ্কার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ফাড়নবিস বলছেন তার রাজ্যে 64টি এমন অর্গানাইজেশন আছে যেটা দেশের মধ্যে নাকি সবচেয়ে বেশি। এদের মধ্যে এমন 4টি সংগঠন আছে যারা অন্য রাজ্যে ইতিমধ্যেই নিষিদ্ধ হয়ে গেছে। তার মতে এরা মহারাষ্ট্রে কাজ করছে গরিব মানুষের সামাজিক উন্নয়ন করার একটা স্মোক স্ক্রিনের মধ্যে। এখন ইউএপিএ তে বলা আছে যে কোনো অ্যাসোসিয়েশনকে আনলফুল বলা হবে যাদের সঙ্গে সন্ত্রাসবাদীদের একেবারে পরোক্ষ যোগাযোগ থাকলেও। ভারত সরকার এ পর্যন্ত 39টা অর্গানাইজেশনকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে দেখে দিয়েছে। তার মধ্যে 10টা অর্গানাইজেশন ইতিমধ্যেই বেআইনি বলে নিষিদ্ধ হয়েছে। বাকি গুলো নিয়ে কি করা যায় তাই নিয়ে চিন্তা ভাবনা চলছে, এখনো বোধহয় হয়নি। এখন এই যে ফ্রন্টাল অর্গানাইজেশন বস্তুটা কি, খায় না মাথায় দেয়, তার কোনো সংজ্ঞা না ইউএপিতে আছে না মহারাষ্ট্রের এই বিলটায় আছে। কিন্তু এই আইন বলছে যে একটা স্পেশাল ট্রাইব্যুনালের সামনে, যেখানে একজন হাইকোর্ট জাজ থাকবেন, তার কাছে প্রসিকিউশন তাদের যা তথ্য প্রমাণ ইত্যাদি দাখিল করবেন। কিন্তু অভিজ্ঞতায় দেখা গেছে যেগুলো আইনে থাকে বটে, কিন্তু কোনো রাজ্য সরকারই এ পথ মারান না। অর্থাৎ বিচারের, ন্যায় বিচারের একটা ক্ষীণ সুবিধা থাকা সত্ত্বেও তার সদ্ব্যবহার করা হয়। এই যে একটা দমবন্ধ করা অবস্থা, এই সম্পর্কে টাইমস অফ ইন্ডিয়ায় জয়ন্ত পাটিল একটা ইন্টারভিউ দিয়েছে। তাতে তিনি বলেছেন যে জয়েন্ট সিলেক্ট কমিটির কাছে আমরা যেসব সুপারিশ করেছিলাম তার একটাও গ্রহণ করা হয়নি। তার মতে বিরোধী পক্ষরা একটা ডিসেন্ট নোট জমা করার সুযোগই পায়নি
কেননা তারা ধরে নিয়েছিলেন যে তাদের সুপারিশগুলো সংশোধিত বিলে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই মর্মে সুস্পষ্ট প্রতিশ্রুতিও নাকি তারা রাজ্য সরকারের কাছে পেয়েছে। ছলনার আশ্রয় নিয়ে যদি এই ধরনের কোনো আইন পাশ হয়, ইতিমধ্যেই ছিচিক্কার শুরু হয়ে গেছে। আজকে তবলিং সিং তার রবিবারের কলমে এই আইনকে একেবারে চরম কঠিন ইংরেজিতে গালাগাল দিয়েছেন। দেশ জুড়ে ছিচিক্কার ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। অবশ্য ছিচিক্কার গায়ে লাগতে গেলে গাত্রচর্ম যতটা কম পুরু হওয়া প্রয়োজন, এক্ষেত্রে তা হচ্ছে না। সুতরাং ছত্তিশগড় করলো, ওড়িশা করলো, অন্ধ্র করলো, তেলেঙ্গানা করলো, এবার মহারাষ্ট্র আর পিছিয়ে থাকে কেন? নমস্কার, ধন্যবাদ।